আসসালামু আলাইকুম হাবিবিস, কি অবস্থা সবার? জীবনের চলার পথে যদি বাধা বিপত্তি না আসে তাহলে ওই জীবনের কোনো সার্থকতাই নাই। যেমন ধরেন বড় লোকের পোলাপাই সোনার চামচ মুখে দেওয়া জন্ম নেয়, ওরা কি বুঝবে যে জীবনে চলতে গেলে যে কতটুক কষ্ট নিয়া কতটুক সামর্থ্য নিয়া জীবন পার দিতে হয়। ফ্যামিলি, বাবা মা সবাইকে নিয়া এতটা সহজ না। কিছু এক্সেপশনাল আছে যাদের বাবারা দাদারা কষ্ট করে গেছে, ওইটার ফল ভোগ করতেছে। ভাই আমরা সবাই তো এক না, সর্বোচ্চ গেলে 25% লোক এই সিচুয়েশনের মধ্যে পড়ে, আর বাকি 75% আমাদের মতো যারা স্ট্রাগল করে বড় হয়। লাইক একটা গল্প বলি, একটা ছোট বাচ্চা তার গ্রীষ্মের ছুটিতে তার দাদা বাড়ি যায়, দাদার সাথে সারাদিন খেলে 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 হঠাৎ একটা কোশ্চেন করে দাদাকে, দাদা আমি কিভাবে ফিউচারে বড় হব, কি করলে বড় হব? তখন দাদা ওইটা শুই না হাসি দিয়ে ওকে একটা গাছের দোকানে নিয়ে যায়, যেখানে ওই যে প্ল্যান্ট বিক্রি করে। গাছের দোকানে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে একই গাছ, একই জাতের গাছ দুইটা কিনলো। দুইটা কিনে নিয়ে এসে দাদা নাতি মিলে দুইটা গাছকে আলাদা আলাদা ভাবে দুইটা জায়গায় রাখলো। লাইক একটা গাছকে রাখলো জানালার পাশে ঘরের মধ্যে, আরেকটা গাছকে উঠানে দুইজনে মিলে সুন্দর করে পানি টানি দিয়ে ওইটার মধ্যে রাখলো। রাখার পরে বিকালবেলা দাদু নাতিকে জিজ্ঞেস করে যে আচ্ছা এবার বলো এই দুইটা গাছের মধ্যে কোন গাছটা বেশি সযত্নে থাকবে, অনেক গ্রো করবে, জীবনে শাইন করতে পারবে? তখন ওই বাচ্চাটা উদাহরণ দিল যে দাদু ঘরের গাছটা। কারণ হচ্ছে ঘরের গাছটা তোমার চোখের সামনে থাকবে, যত্নে থাকবে, সবসময় পানি টানি দেওয়া হবে, ও খুব দ্রুত গ্রো করবে এবং সহজে নষ্ট হবে না অথবা মারা যাবে না। তখন দাদু জিজ্ঞেস করলো আর বাইরের গাছটা? আর তখন নাতি বললো যে বাইরের গাছটা হচ্ছে অনেক কড়া রোদের মধ্যে থাকবে, ঝড় বৃষ্টি হবে, বাঁকায় যাবে, বন্যা হবে, বন্যার মধ্যে থাকবে, ও যে কোনো সময় মারা যাইতে পারে। আর ঘরেরটা যেরকম যত্নে থাকবে, বাইরেটা এরকম যত্ন না থাকার কারণে ওইটার সাথে এত টিকা পারবে। তখন দাদু মুচকে হাসলো এবং ওইখান থেকে চলে গেল। গরমের ছুটি শেষ, নাতি বাসা চলে গেছে দাদুর থেকে বিদায় টিদায় নিয়ে। ঠিক 3 বছর পর আবার গরমের ছুটিতে নাতি আবার দাদুর কাছে আয়সা, খেলতেছে, খাইতেছে, ফিরতেছে। হঠাৎ কোশ্চেন করে, দাদু তোমার না আমি 3 বছর আগে জিজ্ঞেস করছিলাম আমি আমার জীবনে কি করব, কি করতে পারবো, আমার ফিউচার কি, তুমি না বলছো আমার জানাবো, তুমি তো আমার কিছুই জানাইলা না। তখন দাদু নিয়ে গেল ওই ঘরের গাছটার কাছে। যায় দেখে কি ঘরের গাছটা যে খুব সুন্দর ভাবে ঘরের মধ্যে ছড়ায় আছে, খুব পরিষ্কার, কারণ দাদু এটাকে যত্ন সহকারে রাখছে এবং মোটামুটি ঘরের মধ্যে থাকার কারণে ভালোই বড় হয়েছে। পরে দাদুকে নাতি বললো যে দেখছো দাদু আমি বলছিলাম না ঘরের গাছটাই ভালো থাকবে? তখন দাদু ওরে নিয়ে গেল বাইরের উঠানের গাছটাতে। কয় যে এই গাছটা দেখতেছো, ওই গাছটা ততক্ষণে অনেক বড় হয়ে গেছে, ঘরের মধ্যে ছায়া দিতেছে। কয় হ্যাঁ দেখতেছি। কয় এইটাই ওই গাছ যে গাছটা তুমি আর আমি মিলে লাগাইছি। দাদু এটা এত বড় হইলো কিভাবে? তখন দাদু হাসি দেয়া বললো এই গাছটা তুমি যখন চলে গেছো তখন ঝড় আসছে, বৃষ্টি আসছে, ও ওই ঝড় বৃষ্টির মধ্যে স্ট্রাগল করে টিকা থাকার চেষ্টা করছে। ঠিক আছে, ঝড় বৃষ্টি শেষ, যখনই রোদের সিজন আসলো, রোদ আসা শুরু করলো, তখন ওই কড়া রোদের মধ্যে ও স্ট্রাগল করে ঠিক আছে। যখন শীত আসলো ও সব পাতা ঝইরা পড়া গেছিল, ঝইরা পড়া যাওয়ার কারণে আমি তো ভাবছি মারাই যাবে, কিন্তু শীত যাওয়ার পর দেখলাম সে আরো ভালোভাবে গ্রো হইলো। বন্যা আসলো, বন্যার মধ্যেও সে পারফেক্ট ভাবে টিকা ছিল, কারণ সে পরিস্থিতির স্বীকার করছে এবং স্বীকার করে সে পরিস্থিতির মোকাবেলা করছে, যেটা ঘরের গাছটা ফেস করতে পারে নাই। নাও এখন তুমি বলো তুমি কি করবা? তখন নাতি তো পুরা অবাক, এটা তো আমি চিন্তা করি নাই এরকম হবে। তখন দাদু বললো ব্যাপারটা হচ্ছে এইটাই, তুমি যতদিন আমাদের ছায়ার নিচে থাকবা, বাবা মার ছায়ার নিচে থাকবা, বাস্তবতাকে স্বীকার করবা না, ততদিন তুমি এই ঘরের গাছের মতো গ্রো করবা, নিজের মতো করে গ্রো করবা। যতটুকু সম্ভব তুমি এতটুকুই গ্রো করতে পারবা, মানে যতটুকু বাবা মার ছায়া তলে থাকবা ততটুকুই গ্রো করতে পারবা। কিন্তু এই বাবা মাকে ছাইরা এই সমাজকে যখন ফেস করা শুরু করবা, তুমি বাস্তবতাকে ফেস করা শুরু করবা, তখনই তুমি জীবনের আসল অর্থ বুঝতে পারবা, জীবনটা কতটাই কঠিন। এই কঠিন বাস্তবতাকে যখনই তুমি ওভারকাম করে বের হয়ে আসতে পারবা, তখনই তুমি ওই বাইরের গাছটার মতো অনেক বড় হবা, অনেক বড় হবা। তখন বাচ্চারা শিখতে পারলো যে জীবনে কিছু করতে হইলে অবশ্যই নিজেকে সমাজের সাথে স্ট্রাগল করে আগে যেতে হবে। সবাই তোমাকে না করবে, হ্যাঁ করবে, বলবে যে তোমার ইচ্ছা, কিন্তু সম্পূর্ণ জিনিসটা আপনার উপরেই থাকবে। আপনি কিভাবে নিজেকে বড় করতে চাচ্ছেন, ঘরের গাছের মতো নাকি বাইরের উঠানের গাছটার মতো? আমাদের জীবনটা এরকম, আমরা যতদিন ঘরে থাকবো, লাইফকে বোঝার চেষ্টা করবো না, ঠিক ততদিনই ওই অল্প অল্প করে গ্রো হবে। এতে আমাদের আল্লাহ সাহায্য করবেন। আর যখন আপনি নিজেই স্ট্রাগল করা শুরু করবেন, মানুষজনকে ফেস করা শুরু করবেন, বিপদ আপদকে ফেস করা শুরু করবেন, তখনই আপনি জীবনে কিছু করতে পারবেন। বিপদ আপদের ব্যাপারটা হইলো কি, যখন আপনি কোনো একটা সমস্যার মধ্যে পড়বেন অবশ্যই ওটা সমাধান খুঁজবেন। আপনি সমাধান খুঁজতে গেলে কি হবে, আপনি নতুন কিছু শিখলেন। আপনি যদি জীবনে কোনো প্রকার সমস্যার মধ্যে না পড়েন, আপনি নতুন কিছু কখনোই শিখতে পারবেন না। নতুন কিছু শিখতে হলে নিজেকে সমস্যার মধ্যে ফালাইতে হবে, এরকম কিছু আমি বলতেছি না। নিজেকে সমস্যা আসবেই আপনার সামনে, আপনার ওই সমস্যাকে ওভারকাম করে যাইতে হবে। যেমন ধরেন আমার এই বাইকটা আমি চালাচ্ছি, হঠাৎ যদি আমার বাইকটা অফ হয়ে যায়, তখনই আমি বুঝতে পারবো যে কি কারণে অফ হয়েছে। মেকানিকের কাছে নিয়ে যাবো, মেকানিক আমাকে বলবে যে ভাই আপনার এটা এই সমস্যা হয়েছে, স্পার্ক প্লাগ গেছে গা। তখন আমিও তখন বুঝতে পারবো যে আসলে ব্যাপারটা হলো স্পার্ক প্লাগ নামে একটা জিনিস আছে, যে জিনিসটা এই
কাজ করে, কিন্তু আমার যদি এই সমস্যার মধ্যে আমি না পড়ি আমি কখনোই শিখতে পারবো না। এর জন্য বলবো না যে বাবা মার কাছে থাকতে না, অবশ্যই বাবা মার থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে একটা সার্টেন সময় পর্যন্ত। ওই সার্টেন সময়টা ক্রস করলেই আপনার উচিত যে নিজের পায়ে দাঁড়ান, পৃথিবীটাকে চিনা। আল্লাহ তাআলা আমাদের মধ্যে মানে আমাদের ছেলেদের মধ্যে এতটুকু শক্তি দিয়ে দিচ্ছে যে আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে টিকে থাকতে পারবো, যে পর্যন্ত না মারা যায়। মারা গেলে তো শেষই, সব শেষ। কিন্তু একটা জিনিস থাইকা যাবে, সেটা হলো আপনার কর্ম। যদি আপনার কাজ দিয়া মানুষজনের মনের মধ্যে থাইকা যেতে পারেন তাহলে আপনি আজীবন টিকে থাকবেন। তো সবসময় ভালো কিছু করার উদ্দেশ্যে বের হবেন, ট্রাই করবেন ভালো কিছু করার, অন্যজনের ক্ষতি করে না করার ট্রাই করবেন না, নিজের ভালো করবেন কিন্তু অন্যজনের ক্ষতি করবেন না। আর ঘরের মধ্যে বৈশা থাইকা কিছুই হবে না, আপনাকে বের হইতে হবে, বাসা থেকে বের হইতে হবে। অথবা যে জিনিস আপনি করতে চাচ্ছেন, বাসা থেকে বের হওয়া মানে কি, যে জিনিস আপনি করতে চাচ্ছেন ওইটা এখনই শুরু করতে হবে। লাইক মোটো ব্লগিং, আপনার কাছে ক্যামেরা নাই, বাইক নাই, ভাই মোবাইল তো আছে, মোবাইল দিয়ে শুরু করেন। একটা সময় বাইক হবে, বাইক দিয়ে মোবাইল দিয়ে শুট করেন। একটা সময় ক্যামেরা হবে, বাইক দিয়ে ক্যামেরা দিয়ে শুট করেন। কিন্তু আপনাকে শুরু করতে হবে। আমি মোটো ব্লগিং করি দেখে এটার উদাহরণ দিলাম, কিন্তু আপনি যাই করবেন ওইটা এখনই শুরু করেন, ছোট আকারে শুরু করেন। জাস্ট সময়ের ব্যাপার। যখনই আপনি এই জায়গা থেকে এই জায়গায় পৌঁছে যাবেন না, তখন আর যে পিছনের সময়টা, যে 5 বছর 4 বছর এটার পিছনে স্ট্রাগল করছেন, ওই সময়টা আর আপনার চোখে বাঁচবে না। কারণ আপনি 2 রাত ঘুমান নাই, 2 রাত না ঘুমায় আপনি কাজ করছেন, নিজের কাজের প্রতি ফোকাস করছেন। 3 নাম্বার রাতে যখন দেখবেন আপনার সাকসেসটা আইসা পড়ছে, ওই 2 রাত যে ঘুমান নাই এইটার কোনো মানসিক চাপ আপনার মধ্যে থাকবে না। মানে এতটাই খুশি হবেন আপনি যে ভুলেই যাবেন যে আপনি 2 রাত না ঘুমায় এই কাজ করছেন। জীবনের সবকিছুর একটা সময় থাকে, ওই সময় পার হয়ে গেলে কোনো কিছুই করা সম্ভব না। এখন অনেক ইউটিউবার আছে অল্প বয়সে অনেক উপরে উঠে গেছে, কারণ কি জানেন, ওরা সময় সদ্ব্যবহার করছে। যেমন আমি আমার সময় সদ্ব্যবহার করতে পারি নাই, আমি তখন বুঝতে পারি নাই, কিন্তু আমি এখন অ্যাভেল হয়েছি যে আমার এই শখটা আগে থেকেই করা উচিত ছিল। এটার পিছনে আমি যে পরিমাণ সময় দিচ্ছি এখন, এই সময়টা আমি আগে দিলে আমি এতদিনে অনেক উপরে থাকতাম। যাই হোক, আপনাদের দোয়ায় যথেষ্ট পরিমাণ ট্রাই করতেছি। আই হোপ আপনাদের ভালোবাসা আরো আগায় যাব ইনশাআল্লাহ। আর যদি এরকম লাইফ চেঞ্জিং গল্প সাথে মোটো ব্লগ ইনফরমেশন শেয়ার নিয়ে কিছু জানতে চান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আমাকে আপনাদের সাথেই রাখবেন। আমি চাই আপনাদের সাথে থাকতে, আমি চাই না আপনারা আমাকে ছাড়া থাকবেন। লাভ ইউ, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।